সাল 2008 সাইবেরিয়ার দূরবর্তী অঞ্চলের ডেনিসোভা নামের একটি গুহার ভেতরে কিছু আর্কিওলজিস্ট খনন কার্য চালাচ্ছিলেন। হঠাৎ মাটি থেকে তারা একটি ছোট হাড়ের টুকরো খুঁজে পান। অনুসন্ধানে জানা যায় এটি মানুষের হাতের কনিষ্ঠ আঙুলের হাড় ছিল। যখন তারা হাড়টি বের করে গবেষণা শুরু করেন তখন প্রথমে মনে করা হয়েছিল যে এটি হয়তো 40,000 বছর পূর্বে বসবাসকারী কোনো নিয়ান্ডারথালের হাড়, কিন্তু ডিএনএ এবং জেনেটিক টেস্টের রেজাল্ট দেখে সবাই অবাক হয়ে যায়। এই ডিএনএ কোনো নিয়ান্ডারথালের ছিল না, আবার আমাদের মতো কোনো হোমোসেপিয়েন্সও ছিল না। এটি সম্পূর্ণ নতুন প্রজাতির মানুষের ডিএনএ ছিল, যা আগে পৃথিবীতে কখনো দেখা যায়নি। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে আজকের এপিসোডে আপনাদের সাথে নিয়ে ডুব দেওয়া যাক। বন্ধুরা, এই ছোট হাড়টি আসলে একজন তরুণীর ছিল, যিনি আজ থেকে প্রায় 50,000 বছর আগে এই পৃথিবীতে জীবিত ছিলেন। যেহেতু এটি ডেনিসোভা গুহা থেকে পাওয়া গিয়েছিল, তাই এই প্রজাতিকে ডেনিসোভান্স নাম দেয়া হয়। এই খবরটি প্রকাশ্যে আসা মাত্রই বিজ্ঞানের জগতে যেন এক তোলপাড় সৃষ্টি হয়, কারণ মানব বিবর্তনের যে ফ্যামিলি ট্রি তৈরি করা হয়েছে সেই ব্যাখ্যা অনুযায়ী মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্স এবং আমাদের পূর্বে ছিল নিয়ান্ডারথালরা। আর এই পুরনো থিওরি যেন নড়ে উঠল মুহূর্তেই। এই আবিষ্কার প্রমাণ করে দিল যে পৃথিবীতে তৃতীয় আরেক প্রজাতির মানুষও ছিল, যারা আমাদের সঙ্গেই এই পৃথিবীতে বসবাস করত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই ডেনিসোভানরা সাধারণ বা দুর্বল প্রকৃতির মানুষ ছিল না। তাদের ভেতরে এমন কিছু শারীরিক ও মানসিক ক্ষমতা ছিল যা আজকের আধুনিক মানুষের মধ্যেও নেই। কিন্তু এত শক্তিশালী ও উন্নত প্রজাতি হওয়ার সত্ত্বেও আমাদের ইতিহাসের বইগুলোতে তাদের কোনো উল্লেখ পাওয়া যায়নি কেন? এই গল্পের সবচেয়ে বড় মোড় হলো ডেনিসোভানরা আজ বিলুপ্ত হলেও তাদের ডিএনএ আজও বিশ্বের বহু মানুষের মধ্যে বেঁচে আছে। সাইবেরিয়ার গুহা থেকে পাওয়া এই হাড়ের ডিএনএ যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা হলো, তখন জানা গেল যে আজও তিব্বত, মঙ্গোলিয়া, পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার জনগোষ্ঠীর রক্তে পাওয়া 5% ডেনিসোভান ডিএনএ বিদ্যমান। এর সরাসরি অর্থ হলো অতীত কোনো এক সময়ে এই হারিয়ে যাওয়া প্রজাতি এবং আমাদের পূর্বপুরুষরা একত্রিত হয়েছিলেন এবং বংশ বৃদ্ধি করেছিলেন। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে নিয়ান্ডারথাল, যারা আমাদের মতোই ছিল, যাদের অজস্র কঙ্কাল ও জীবাশ্ম পৃথিবী জুড়ে পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডেনিসোভানদের কি হলো? তাদের অস্তিত্বের প্রমাণ হিসেবে আমাদের কাছে রয়েছে শুধুই কনিষ্ঠ আঙুলের একটি ছোট্ট হাড়, কয়েকটি দাঁত, আর তিব্বতের পাহাড় থেকে পাওয়া একটি বোন এবং চায়না থেকে উদ্ধার হওয়া একটি খুলি। বিজ্ঞানীরা চিন্তিত যে একটি শক্তিশালী প্রজাতি যারা আজ পর্যন্ত মানুষের রক্তের ধারায় নিজেদের ছাপ রেখে গেছে, তাদের তো প্রচুর কঙ্কাল বা জীবাশ্ম পাওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে তা কেন হলো না? 2010 সালে ডেনিসোভানদের কথা প্রকাশ পেলে মানব ইতিহাসের ভিত্তিটাই যেন কেঁপে ওঠে। কারণ আগে ধারণা করা হতো যে মানুষ আফ্রিকায় জন্ম নিয়েছে এবং সেখান থেকেই অন্য মহাদেশগুলোতে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে নিয়ান্ডারথালরা ইউরোপে থাকতো এবং মাঝে মধ্যে হোমোসেপিয়েন্সদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হতো। কিন্তু ডেনিসোভানদের আগমনে এই সোজা হিসেবটা ক্রিটিক্যাল হয়ে দাঁড়ালো। সাইবেরিয়ার সেই গুহার ডিএনএ প্রমাণ করেছে যে এটি কেবল সাধারণ কোনো ছোট জনগোষ্ঠী ছিল না। যখন তিব্বত ও চায়নার মতো ভিন্ন এলাকায় তাদের আরও জীবাশ্ম পাওয়া গেল, তখন এটি আরও স্পষ্ট হয় যে পুরো এশিয়া জুড়ে ডেনিসোভানদের রাজত্ব ছড়িয়েছিল। তারা কেবল সেখানে বসতিই গড়ে তোলেননি, বরং সেখানকার অধিবাসীদের প্রতিরোধ ক্ষমতা, শরীর এবং মস্তিষ্কের গঠনেও গভীর প্রভাব ফেলেছিল। তবে তাদের জীবাশ্ম এত কম থাকাটা আজও এক বিশাল রহস্য। বিশেষজ্ঞরা যখন প্রাপ্ত শরীরের অংশগুলো নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ শুরু করেন, তখন তাদের শারীরিক গঠনের একটি রূপরেখা পাওয়া বেশ সহজ হয়ে যায়। প্রথমে মনে হয়েছিল যে তারা হয়তো আমাদের মতো সাধারণ মানুষের মতোই দেখতে ছিল, কিন্তু বিষয়টি তেমন ছিল না বন্ধুরা।
চায়না থেকে পাওয়া যে খুলিটিকে ড্রাগন ম্যান নাম দেওয়া হয়েছিল সেটির আকার ছিল বিশাল এবং সাধারণ মানুষের তুলনায় বেশ অস্বাভাবিক। একইভাবে তিব্বত থেকে পাওয়া বনটিকে দেখলে বোঝা যায় যে সেটির পুরুত্ব আজকের সাধারণ মানুষের চোয়ালের তুলনায় দ্বিগুণ। তাদের দাঁতগুলো এত বড় ছিল যে দেখে মনে হতো তা অন্য কোনো জগতের প্রাণীর। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল তাদের মস্তিষ্কের আকার। বিজ্ঞানীদের মতে ডেনিসোভানদের খুলিতে মস্তিষ্ক ধারণের ক্ষমতা বা জায়গা আমাদের চেয়ে প্রায় 20% বেশি ছিল। এটি কেবল আকারের দিক থেকে বড় হওয়ার নির্দেশ করে না, বরং তাদের মস্তিষ্ক আরো উন্নত উপায়ে কাজ করত। তাহলে কি এর মানে ডেনিসোভানরা সাধারণ মানুষ না হয়ে এমন কোনো সুপার হিউম্যান ছিল যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে? এটি সত্যি যে মস্তিষ্কের আকার বড় হওয়া মানে কোনো জীব বেশি বুদ্ধিমান হবে এমনটা নাও হতে পারে, কিন্তু আমরা যখন ডেনিসোভানদের ডিএনএর গভীরতায় যাই তখন অন্য গল্প উন্মোচিত হয়। তাদের ব্রেইনে এমন কিছু নিউরাল প্যাথওয়ে এবং জিন পাওয়া গেছে যা মস্তিষ্কের বিকাশকে ভিন্ন মাত্রায় নিয়ন্ত্রণ করত। এর সহজ অর্থ হতে পারে যে তাদের মেমরি প্রসেসিং আমাদের চেয়ে অনেক বেশি উন্নত ছিল এবং তারা আমাদের চেয়ে যে কোনো ধরনের জটিল প্যাটার্ন সহজেই বুঝত। এটি সত্যি বিজ্ঞানের এক আশ্চর্যজনক উদ্ভাবন যে আমাদের মস্তিষ্ক এবং শরীরের সব ক্ষমতা কেবল আমাদের নিজস্ব নয়। সাধারণ মানুষ যখন 10,000 ফুট উচ্চতায় অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করে, সেখানে তিব্বতের মানুষ 14,000 ফুট উচ্চতায় স্বাভাবিকভাবে জীবনযাপন করে। এর রহস্য লুকিয়ে আছে তাদের ডিএনএতে থাকা EPAS1 নামক জিনের মধ্যে, যা থিন এয়ার থেকেও রক্তে অক্সিজেন শোষণ করতে সহায়তা করে। মজার ব্যাপার হলো এই জিনটি হোমো সেপিয়েন্সদের নিজস্ব নয়, বরং এটি আমরা ডেনিসোভানদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি, কারণ ওই গুহার হাড় থেকে পাওয়া ডিএনএতেও এই EPAS1 জিন পাওয়া গিয়েছিল। হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা সমতলে বসবাস করতেন, তখন ডেনিসোভানরা এক্সট্রিম উচ্চতা এবং বরফে আবৃত পাহাড়ে থেকে নিজেদের জেনেটিক্সকে সেই প্রতিকূল আবহাওয়ায় উপযোগী করে তুলেছিল। আজও তাদের এই ডিএনএর সহায়তায় তিব্বতের মানুষ এমন চরম প্রতিকূল পরিবেশেও জীবন ধারণে পারদর্শী। কেবল অক্সিজেনই নয়, ডেনিসোভানরা ভবিষ্যৎ প্রজন্মকেও আরও এক অনন্য উপহার দিয়েছে, তা হলো এক্সেলেন্ট ইমিউন সিস্টেম। প্রাচীনকালে মানুষ যখন অজানা মহামারী ও রোগে মারা যাচ্ছিল, ডেনিসোভানরা সেই মহামারীর মধ্যে এভাবে ঘুরে বেড়াতো যেন তাদের সামান্য সাধারণ সর্দি হয়েছে। তাদের জিনে রোগ প্রতিরোধের এমন এক ঢাল ছিল যা তারা পরবর্তীতে ওশেনিয়া ও এশিয়ার স্থানীয় অধিবাসীদের প্রদান করে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী ছিল যে কিছু গবেষকদের মতে তাদের বার্ধক্যের প্রক্রিয়াও আমাদের চেয়ে অনেক ধীর গতির ছিল। বন্ধুরা, সহজ কথায় বলতে গেলে ডেনিসোভানরা সাধারণ মানুষের তুলনায় দীর্ঘায়ু হতো, সহজে বুড়িয়ে যেত না এবং শেষ বয়স পর্যন্ত মানসিকভাবে অ্যাক্টিভ থাকত। শক্তিশালী শরীর, বিশাল মস্তিষ্ক, পাহাড়ে বসবাসের দারুণ ক্ষমতা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা এবং দীর্ঘ জীবন, এই সমস্ত গুণাবলী যদি আপনি একসাথে মেলান তবে এটি মানুষের অত্যন্ত উন্নত ও আপগ্রেডেড সংস্করণের ছবি ফুটিয়ে তোলে, অর্থাৎ সত্যিকারের এক সুপার সিভিলাইজেশন। যেখানে ডেনিসোভানদের আবিষ্কার মানব ইতিহাস সম্পর্কে আমাদের পুরো চিন্তা ভাবনা বদলে দিয়েছে, সেখানে তাদের জীবনযাত্রা ও হাতিয়ার তৈরির দক্ষতাও আমাদের বড় এক ধাক্কা দিয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ মিলল 2008 সালে সাইবেরিয়ার ডেনিসোভা গুহা থেকে পাওয়া একটি সবুজ রঙের ছুরি, যাকে ক্লোরিটোলাইড ব্রেসলেট বলা হয়। প্রথম দেখায় এটিকে কোনো রানীর আধুনিক গয়না বলে মনে হয়, কিন্তু যখন কার্বন ডেটিং করা হলো তখন জানা গেল যে এটি 50,000 বছর থেকে 70,000 বছর পুরনো। এই ব্রেসলেটের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এর উজ্জ্বলতা নয়, বরং এতে থাকা নিখুঁত গোল কাটিং। বিশেষজ্ঞদের ধারণা সে যুগে হাই স্পিড রোটারি ড্রিলিং ছাড়া এত সূক্ষ্ম কাটিং এবং পলিশ করা একেবারেই অসম্ভব ছিল। এটি সেই একই প্রযুক্তি যা আমরা আধুনিক মানুষরা হাজার হাজার বছর পরে আবিষ্কার করেছি। স্টোন যুগে এমন প্রকৌশল দেখে বিজ্ঞানীরা স্তম্ভিত হয়ে গিয়েছিল। এটি যেন প্রাচীন মিশরের পিরামিডের ভেতর থেকে একেবারে নতুন আইফোন খুঁজে পাওয়ার মতো ঘটনা। এই আবিষ্কার প্রমাণ করে যে ডেনিসোভানরা কেবল শক্তিশালী শরীর ও বিশেষ ডিএনএর অধিকারী ছিল না, বরং তাদের মানসিক এবং প্রযুক্তিগত অগ্রগতি আমাদের ভাবনার চেয়ে অনেক বেশি এগিয়েছিল।
বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। 2016 সালে একই গুহা থেকে 50,000 বছর পুরনো হাড়ের তৈরি 7 সেন্টিমিটার দীর্ঘ একটি সূঁচ পাওয়া যায়, যেটাতে সূক্ষ্মভাবে সুতো ঢোকানোর ছিদ্র ছিল। এটি এই পৃথিবীর প্রাচীনতম সূঁচ, যা প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা যখন পশুর চামড়া গায়ে জড়িয়ে ঘুরে বেড়াতেন, তখন ডেনিসোভানরা পরিমাপ করে পোশাক সেলাই করতেন। একটি ছিদ্রযুক্ত সূঁচ তৈরি করার অর্থ হলো তারা সূক্ষ্ম পরিকল্পনা, সুষম বিন্যাস এবং সূক্ষ্মতা বুঝত। তারা উট পাখির ডিম থেকে সুন্দর পুঁতি তৈরি করেছিল এবং পাথরের গায়ে নানাবিধ প্রতীকী শিল্পকর্মের ছাপ রেখে গিয়েছিল। বন্ধুরা, সংকেতের ব্যবহার স্পষ্ট ইঙ্গিত দেয় যে তাদের কাছে একটি পূর্ণাঙ্গ ভাষা এবং যোগাযোগের উন্নত ব্যবস্থা ছিল, যা মস্তিষ্কের উচ্চতর চিন্তাভাবনা প্রকাশ করে। এসব আবিষ্কার তাদের গুহাবাসী অশিক্ষিত প্রজাতি প্রমাণের পরিবর্তে অত্যন্ত বুদ্ধিমান এবং দক্ষ এক জাতি হিসেবে তুলে ধরে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনাকে অবাক না করে থাকে, তবে এবার বড় কিছু শোনার জন্য প্রস্তুত হন। চলুন এশিয়ার সেই পাহাড়ি এলাকায় যাই, যেখানে এমন কিছু রহস্য মাটিচাপা পড়ে আছে যা ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সাইবেরিয়ার ঘন জঙ্গলের মধ্যে মাউন্ট শরিয়ার নামে একটি জায়গা রয়েছে। এখানে মাটিতে এত বড় এবং ভারী পাথরের ব্লক পাবেন যা আজকের যুগের আধুনিকতম ক্রেন দিয়েও তোলা অসম্ভব। এর মধ্যে কয়েকটি ব্লকের ওজন 3000 টনেরও বেশি। এর ব্লকগুলোর কিনারা পর্যবেক্ষণ করলে মনে হয় যেন খুব সূক্ষ্মভাবে কাটা হয়েছে। এগুলো পুরোপুরি সোজা ও রাইট অ্যাঙ্গেলে কাটা হয়েছে। বন্ধুরা, মূলধারার ভূবিজ্ঞান এটিকে প্রায়শই প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া বলে এড়িয়ে যায়, কিন্তু মজার বিষয় হলো এই স্থানটি ঠিক ডেনিসোভানদের মূল বাসস্থানের প্রাণ কেন্দ্রে অবস্থিত। একইভাবে মঙ্গোলিয়া এবং সমগ্র মধ্য এশিয়ায় এমন হাজার হাজার নিখুঁতভাবে কাটা পাথরের স্ন্যাপস এবং বিশাল পাথরের তৈরি কাঠামো পাওয়া গেছে, যেগুলোকে আমরা প্রকৃতির সৃষ্টি বলে এড়িয়ে যাই। কিন্তু এগুলো এমন জায়গায় অবস্থিত যেখানে তৎকালীন সাধারণ মানুষের পক্ষে পাহাড় কেটে এত ভারী পাথর বিশেষ উপায়ে সাজানোর মতো নলেজ ও টুল কোনোটাই ছিল না। বন্ধুরা, এই মেগালিথিক সাইটগুলোর আরও একটি বিস্ময়কর বৈশিষ্ট্য হলো এগুলো আকাশের তারা এবং সূর্যের অবস্থানের সাথে অ্যালাইন করা। মঙ্গোলিয়ায় থাকা এই পাথরগুলো সলস্টিস অর্থাৎ বছরের দীর্ঘতম দিনের সূর্যোদয় ও সূর্য অস্তের সঙ্গে একদম নিখুঁতভাবে মিলিয়ে দাঁড় করানো হয়েছে, ঠিক যেমনটা আমরা মিশরের পিরামিড, স্টোনহেঞ্জ কিংবা মায়ান ক্যালেন্ডারে দেখতে পাই। একবার ভেবে দেখুন, পরবর্তী সময়ের সভ্যতাগুলো কি এসব কিছু একাই শিখে নিয়েছিল, নাকি তারা ডেনিসোভানদের তৈরি করা নকশা অনুকরণ করেছিল? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডেনিসোভানরা যদি এতই উন্নত হয়ে থাকে, তবে তাদের অস্তিত্ব কিভাবে বিলুপ্ত হয়ে গেল? কেনই বা আমরা তাদের হাতে গোনা কয়েকটি জীবাশ্ম পেলাম? অবাক করার মতো বিষয় হলো, আজ থেকে 40,000 বছর আগে যখন ডেনিসোভানদের শেষ বংশধর টিকে ছিল, সেই সময়ে রেখা পর্যবেক্ষণ করলে দেখা যায় ঠিক সেই সময়েই হোমোসেপিয়েন্স অর্থাৎ আমাদের জাতি ইউরেশিয়ায় পা রেখেছিল। ইতিহাস সাক্ষী, যখনই দুটি মানব প্রজাতি একই অঞ্চলে একসাথে এসেছে, তারপরে কেবল একটি প্রজাতি টিকে থাকতে পেরেছে। বন্ধুরা, আমাদের প্রজাতির সংখ্যায় অনেক বেশি ছিল, প্রচণ্ড আক্রমণাত্মক ছিল এবং আমরা প্রচণ্ড যুদ্ধপ্রিয়ও ছিলাম। জেনেটিক্স আমাদের বলে যে তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং বংশ বৃদ্ধি করেছিল। এ কারণেই তাদের ডিএনএ আজও আমাদের মধ্যে অবশিষ্ট রয়েছে। কিন্তু এসব কিছুর সত্ত্বেও তাদের সম্পূর্ণ অস্তিত্ব শেষ কেন হলো? কারো কারো মতে এটি ছিল একটি প্রি হিস্টোরিক জেনোসাইড, অর্থাৎ সে যুগের সবচেয়ে বড় বংশ নিধন, যেখানে সাধারণ মানুষ সংখ্যাধিক্য এবং বুদ্ধির জোরে এই অত্যন্ত উন্নত প্রজাতির প্রভাব বিশ্ব থেকে মুছে দেয় এবং তাদের ইতিহাস চাপা পড়ে যায়। তবে শেষ তত্ত্বটি সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে, যা গণহত্যার ধারণা থেকে ভিন্ন। এই তত্ত্ব অনুসারে ডেনিসোভানরা বিশ্বের পরিস্থিতি এবং হোমোসেপিয়েন্সদের রক্তপাত দেখে নিজেদের গুটিয়ে নিয়েছিল। তারা পাহাড়ি উচ্চতা এবং গভীর গুহাগুলোতে গিয়ে আত্মগোপন করেছিল, যে গুহার জায়গাগুলো তাদের এমনিতেও পছন্দের ছিল। তারপর প্রায় 12,800 বছর আগে পৃথিবীতে এক বিশাল বিপর্যয় ঘটে। বিজ্ঞান এই সময়কে ইয়াঙ্গার ড্রায়াস ইভেন্ট বলে। এ সময় আকাশ থেকে আগুনের গোলা বর্ষণ, তাপমাত্রা হঠাৎ প্রচণ্ড বেড়ে যাওয়া, বরফ গলে যাওয়া এবং মারাত্মক বন্যা আসা, যা পুরো পৃথিবীর মানচিত্রকে তছনছ করে দিয়েছিল। এটি সেই একই সময় যাকে ধর্মীয় গল্পগুলোতে নোহের প্লাবন এবং প্রাচীন রূপকথাগুলোতে রিসেট বলা হয়।
বন্ধুরা, হয়তো এটি সেই মুহূর্ত ছিল যখন পাহাড়ে লুকিয়ে থাকা এই সুপার সিভিলাইজেশন তাদের সমস্ত অগ্রগতি, অসাধারণ সরঞ্জাম এবং অজস্র রহস্যের সাথে চিরতরে মাটির নিচে চাপা পড়ে যায়। পেছনে ফেলে যায় কেবল একটি কনিষ্ঠ আঙুলের ছোট হাড়, যা আজ আমাদেরকে তাদের নোবেলিটির গল্প শোনাচ্ছে। একটি পুরো সুপার সিভিলাইজেশন যদি সত্যি ইতিহাস থেকে মুছে যেতে পারে, তবে একবার ভেবে দেখুন আমরা আর কি কি হারিয়েছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এখনো এই মাটির নিচে এমন কত শত রহস্য চাপা পড়ে আছে যা প্রকাশ্যে আসার অপেক্ষায় দিন গুনছে। এই ছিল আমার আজকের এপিসোড। আশা করছি এপিসোডটি বেশ ভালো লেগেছে। আগামী এপিসোডে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এগিয়ে থাকুন।